আচ্ছা, ত্রিকোণমিতি প্রথম থেকে একবারে শুরু করছি। ক্লাস 10 থেকে শুরু করছি। প্রথমে কি ছিল? মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলে কি ছিল? অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে মাপবো সে সম্পর্কে তথ্য ছিল। আমরা অ্যাঙ্গেলকে তিনভাবে মাপতে পারি, তিনটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটার নাম কি ছিল? বলো। বৃত্তীয়, ষষ্ঠিক আর শতক পদ্ধতি। এই তিনটা পদ্ধতি ছিল, তাই কি না? প্রথমের পদ্ধতির নাম কি? ষষ্ঠিক পদ্ধতি ছিল। ষষ্ঠিক পদ্ধতিকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেই নামটা কি? ইংলিশ মেথড। বোঝা গেল? ষষ্ঠিক পদ্ধতি প্রথমে কি ছিল? ষষ্ঠিক পদ্ধতি। আর এটাকে কি বলা যায়? ইংলিশ সিস্টেম। সেকেন্ড কি ছিল? বৃত্তীয় পদ্ধতি ছিল। বৃত্তীয় পদ্ধতিকে কি বলতে পারি আমরা? সার্কুলার সিস্টেম। বোঝা গেল? আর থার্ড কি ছিল? আমরা দুটো পদ্ধতি পড়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা ইংলিশ সিস্টেম, একটা হচ্ছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি, আর একটা কি সেকেন্ড থার্ড পদ্ধতি আছে হচ্ছে শতক পদ্ধতি, বা এটাকে তোমার হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়। লাস্ট যে পদ্ধতিটা আছে সেটার নাম কি? শতক পদ্ধতি। আর তাহলে আমাদের তিনটা পদ্ধতি আছে। একটা কি ষষ্ঠিক পদ্ধতি বা ইংলিশ সিস্টেম, একটা হচ্ছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি, আর একটা হচ্ছে শতক পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেম। বোঝা গেল? জেনারেলি আমরা এই দুটো পদ্ধতি নিয়ে পড়ে থাকি। যেহেতু পরীক্ষার আগে শতক পদ্ধতি নিয়ে আলোচনা করবো না, এই দুটো পদ্ধতি থেকেই মেনলি কোশ্চেন আসে। তো এই দুটো তোমাদের সিলেবাসে নেই, যেহেতু এই দুটো নিয়ে আলোচনা করবো না। তাহলে অ্যাঙ্গেলকে আমরা কটা পদ্ধতিতে মেজার করে থাকি? দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে অ্যাঙ্গেলকে আমরা কি ইউনিট দ্বারা মেজার করি? ডিগ্রি দ্বারা। আর বৃত্তীয় পদ্ধতি ডিগ্রি সিম্বল কি এরকম তো উপরে ছোট করে বললে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কীভাবে লিখবো? এইভাবে। আর ষষ্ঠিক পদ্ধতি গেলে এবার গেল সার্কুলার সিস্টেম চলে আসছে। সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিকে মাপি আমরা কি দিয়ে? রেডিয়ান দিয়ে, তাই কি না? তাহলে এটা কত হয়ে যায়? পাই রেডিয়ান। আচ্ছা, এবার যে ষষ্ঠিক পদ্ধতিতে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত জানি? 60 মিনিট। আবার 1 মিনিট ইজ ইকুয়াল টু কত জানি? 60 সেকেন্ড। এটা একটা দাগ মানে কি? মিনিট দ্বারা প্রকাশ করা হয়, দুটো দাগ মানে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। এবার সার্কুলার সিস্টেমে চলে আসি, রেডিয়ানে চলে গেল। এবার ডিগ্রি থেকে যদি রেডিয়ানের মধ্যে আমরা রিলেশন বের করতে যাই, তাহলে রিলেশনটা আমরা কি জানি? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এইখান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারি, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। তাহলে এখান থেকে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পাই বাই 180 রেডিয়ান, তাই কিনা? তাহলে আমাকে যদি কোনো অঙ্কে মনে করো আমাকে 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে কি করবো? জাস্ট এটার সাথে পাই বাই 180 গুণ করে দেবো। বোঝা গেল? তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে? 318, মানে পাই বাই 3। তাহলে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পাই বাই 3 রেডিয়ান। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটার নাম কি? এস ইকুয়াল টু আর থিটা। বোঝা গেল? এখান থেকে আরেকটা কি ফর্মুলা মনে রাখবো? এস ইজ ইকুয়াল টু আর থিটা। যেখানে এস ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? এস ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? এই যে এটা মনে করো একটা সার্কেল আছে, এটা মনে করো একটা সার্কেল আছে। সার্কেলের এটা কি হয়ে যায়? সেন্টার হয়ে যায়। এবার সেন্টার থেকে এই যে সার্কেলের যে তোমার হচ্ছে পরিসীমা অবধি যদি আমি দাগ টানি, তাহলে এটাকে কি বলা হয়? রেডিয়াস বলা হয়। তাহলে এই একটা রেডিয়াস নিয়ে নিচ্ছি, এই একটা রেডিয়াস নিয়ে নিচ্ছি। এবার এই রেডিয়াসটা তোমার হচ্ছে, এই রেডিয়াস দুটো মনে করো থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এই রেডিয়াস দুটো থিটা অ্যাঙ্গেল কোণ করেছে কোথায়? সেন্টারে। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলা হয়? এস। মানে এই যে এসটাকে কি নাম দেওয়া হয়? বৃত্তচাপের দৈর্ঘ্য। এটা তো বৃত্তচাপ তো একটা। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? বৃত্তচাপের দৈর্ঘ্য। আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ব্যাসার্ধ। আর থিটা মানে তো কোণ, ওটা লেখার দরকার নেই। থিটা মানে তো কোণ, তাই কি না? ব্যাসার্ধ দুটোর মধ্যে যে চাপ সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কি হয়ে যাচ্ছে? থিটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটুকু ব্যাস। এইখান থেকে আর জায়গায় এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসবে না। এবার মেন জায়গায় চলে আসি। সেটা কি? এটাও ক্লাস 10-এর। এখান থেকেও কোশ্চেন আসবে না, জাস্ট খালি জানার জন্য বলছি। দেখি ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। ট্রিগোনোমেট্রিক রেশিও
and standard angles. ট্রিগোনোমেট্রিক রেশিওকে আমরা কয় ভাগে ভাগ করি? জেনারেলি 6 ভাগে ভাগ করি। একটা কি হয়ে যায়? সাইন কস ট্যান কট সেক কোসেক। আমরা মেনলি এই তিনটা জিনিস মনে রাখবো, বাকিগুলো মনে রাখার দরকার নেই, কারণ এই তিনটা মনে রাখলে বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। কারণ সাইনের উল্টা কি? কোসেক। কসের উল্টা কি? সেক। ট্যানের উল্টা কি? কট। ব্যাস, সাইন কস ট্যান এই তিনটা মনে রাখবো। আচ্ছা, এই আর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা কি হয়ে যাবে? সমকোণ হয়ে যাবে 90 ডিগ্রি। এটা কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকে, কনফিউশনটা ক্লিয়ার করে নেবে। সমকোণের সাথে সমকোণ যেই বাহুতে হয়, মানে ভূমি যেটা থাকে, ভূমির সঙ্গে সবসময় অ্যাঙ্গেলটা তৈরি করে, মানে থিটা। যেইখানে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে মানে অতিভুজ আর ভূমির মধ্যে সবসময় অ্যাঙ্গেলটা থাকবে, মানে আর অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা সবসময় কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে। ছবিটা যদি এরকম করে দিয়ে দেয় তাহলে অনেকের গুলিয়ে যায় যে কোনটা লম্ব হবে কোনটা অতিভুজ হবে। এখানে মনে করো থিটা দিয়ে দিল, এটা অ্যাঙ্গেল দিয়ে দিল, তাহলে অনেক সময় লম্ব ভূমি অতিভুজ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে লম্ব কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। ভূমি কোনটা হয়ে যাবে? এটা। অতিভুজ হয়ে যাবে কোনটা? এটা। অতিভুজ কোনটা হবে? 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা থাকে সেটা সবসময় কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ট্রিগোনোমেট্রিক, তাহলে এই যে এই ছবিটা নিয়ে যদি কাজ করি, এটাকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি, তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব। এটা কি হয়ে যাবে? ভূমি। এটা কি হয়ে যাবে? অতিভুজ, তাই কি না? তাহলে রেশিওগুলো এবার বের করার চেষ্টা করি। সাইন থিটা রেশিওটা কিভাবে মনে রাখবো? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? লম্ব বাই অতি, লম্ব বাই অতিভুজ। কস থিটা রেশিওটা কি হয়ে যায়? কস থিটা রেশিওটা কি হয়ে যায়? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা রেশিওটা কি হয়ে যায়? লম্ব বাই ভূমি। বা ট্যান থিটাকে আরেকভাবে লেখা যায় কিভাবে? সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। বোঝা গেল? আর বাদ বাকিগুলো তো সাইন থিটার অপোজিট কি হয়ে যায়? 1 বাই কোসেক থিটা। কস থিটার অপোজিট কি হয়ে যায়? 1 বাই সেক থিটা। ট্যান থিটার অপোজিট কত হয়ে যায়? 1 বাই কট থিটা। বোঝা গেল? এই তিনটা মনে থাকবে তো? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতি। কস থিটা মানে কি? ভূমি বাই অতি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এই সাইন কস ট্যান যাদের মনে থাকবে না তাদের জন্য একটা রাইম আছে। রাইমগুলো কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা মনে রাখবো কিভাবে? সাগরে লবণ আছে। বোঝা গেল? সাইন লম্ব অতি, সাগরে লবণ আছে, মনে থাকবে? সাগরে লবণ আছে, সাইন লম্ব অতি। কস থিটা দিয়ে কবরে ভূত আছে, কস ভূমি অতিভুজ। কবরে ভূত আছে, কস ভূমি অতিভুজ, মনে থাকবে? ট্যান থিটা দিয়ে কীভাবে মনে রাখবো? ট্রেনে লম্বা ভাল্লুক, ট্রেনে লম্বা ভাল্লুক। ট্যান লম্ব ভূমি, ট্রেনে লম্বা ভাল্লুক, মনে থাকবে? তাহলে সাইন থিটা দিয়ে কি হয়ে যাচ্ছে? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। কস থিটা দিয়ে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। ট্যান থিটা দিয়ে ট্রেনে লম্বা ভূত বা ট্রেনে লম্বা ভাল্লুক, ট্রেনে লম্বা ভাল্লুক বা ট্রেনে লম্বা ভূত বলতে পারো। যাই হোক, মনে রাখা নেই আমাদের কথা, মনে থাকবে তো? ব্যাস। আচ্ছা, এখান থেকে সাইন কস আর ট্যানের যে রিলেশনগুলো আছে, রিলেশন দিয়ে তিনটে রিলেশন আমরা অনলি মনে রাখবো, আর কোনো রিলেশন মনে রাখার দরকার নেই। বেশি রিলেশন মনে রাখবো, কনফিউশন অ্যারাইজ করবে। এই তিনটে রিলেশন দিয়ে বাকি রিলেশনগুলো তৈরি করা যায়। তাহলে রিলেশনগুলো দেখা যাক। প্রথম রিলেশনটা কি? প্রথম রিলেশনটা কি মনে রাখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা রিলেশন ঝাড়া মুখস্থ করে মনে রেখে নেবো। প্রমাণগুলো এখন জাস্টিফাই করছি না, কারণ হচ্ছে এখন পরীক্ষা আছে। জাস্ট শর্টে যতটা রিভিশন করা যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে কি হয়েছে? সাইন কস সেক ট্যান কোসেক কট। সাইন এইভাবে মনে রাখবো, সাইন কস সেক ট্যান কোসেক কট। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ব্যাস, মুখস্থ তো? আচ্ছা, এখান থেকে দেখো সাইন কস আর ট্যান এর যে রেঞ্জগুলো আছে, রেঞ্জগুলো আমাকে মনে রাখতে লাগবে। রেঞ্জগুলো মনে রাখার ট্রিক এটাকে বলে দিয়েছিলাম কীভাবে মনে রাখতে হয়। শুধু এখানে জাস্ট খালি বলে দিচ্ছি রেঞ্জগুলো কী হবে। সাইন থিটার রেঞ্জ কী হয়ে যায়? সাইন থিটার রেঞ্জ কত হয়ে যায়?
1 এর চেয়ে ছোট হয়ে যায় আর মাইনাস 1 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে সাইন থিটার রেঞ্জ কত? মাইনাস 1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, তাহলে সাইন থিটার রেঞ্জ কত? মাইনাস 1 থেকে 1 এর মধ্যে। তাহলে সাইন এটাকে এইভাবেও লেখা যায়, সাইন থিটা বিলংস টু -1, 1, মানে 1 থেকে 1 এর মধ্যে সাইন থিটার ভ্যালুগুলো রান করতে থাকে। বোঝা গেল? সাইন থিটার ভ্যালুগুলো মাইনাস 1 থেকে 1 এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে। শুধু সাইন থিটা না, সাইনের সাথে কি থাকে আরেকটা? কস থিটা। তাহলে কস থিটা আর সাইন থিটার ভ্যালু সবসময় কত থেকে কতর মধ্যে হবে? মাইনাস 1 থেকে 1 এর মধ্যে হবে। কস থিটা আর সাইন থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে। এরপরে চলে আসি হচ্ছে সাইন থিটা কস থিটার পরে চলে আসলো হচ্ছে সেক থিটা। সেক থিটার ভ্যালু কি হয়ে যায়? সেক থিটার ভ্যালু কি হয়ে যায়? 1 এর চেয়ে বড় হয়ে যাবে আর মাইনাস 1 এর চেয়ে ছোট হয়ে যাবে। সেক থিটার ভ্যালু কি হয়ে যাবে? 1 এর চেয়ে বড় আর মাইনাস 1 এর চেয়ে ছোট। বোঝা গেল? সেক থিটার ভ্যালু কি হয়ে যায়? মাইনাস 1 এর চেয়ে মাইনাস 1 এর চেয়ে মাইনাস 1 এর চেয়ে ছোট আর 1 এর চেয়ে বড়। সেক থিটার ভ্যালু কি হয়ে যায়? মাইনাস 1 এর চেয়ে ছোট। তার মানে এটাকে যদি নাম্বার লাইন দিয়ে আমি জাস্টিফাই করতে চাই, নাম্বার লাইন দিয়ে জাস্টিফাই করলে কিরকম হয়ে যাবে? রিয়েল নাম্বার লাইন, এটা রিয়েল নাম্বার লাইন আছে একটা। রিয়েল নাম্বার লাইন দেখতে কিরকম হয়ে যায়? এখানে 0 থাকে, তারপরে এখানে 1 থাকে, তারপরে এখানে 2 থাকে, তারপরে এখানে 3 থাকে, এখানে কত থাকে? মাইনাস 1 থাকে, এখানে -2, -3। এবার 0 থেকে -1 এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, 0 থেকে 1 এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে। তাহলে সাইন থিটার ভ্যালুটা আমি কি বললাম? এই যে -1 থেকে শুরু হবে আর 1 গিয়ে শেষ হয়ে যাবে, মানে -1 থেকে 1 এর মধ্যে সাইন থিটার কস থিটার ভ্যালুটা রান করতে থাকে। সেক থিটার ভ্যালুটা কি বললাম? 1 এর চেয়ে বড় হয়ে যাবে, মানে 1 এর পর থেকে ভ্যালুগুলো নিতে লাগবে, আর -1 এর চেয়ে ছোট হয়ে যাবে, মানে এইদিকে নিতে লাগবে। বোঝা গেল? তার মানে এইটুকের মধ্যে ভ্যালু আমরা সেক থিটা নিতে পারবো না। তাহলে এইটুকের মধ্যে কে কে থাকবে? সাইন থিটা আর কস থিটা। আর এই যে 1 এর থেকে যখন বড় হয়ে যাচ্ছে আর -1 এর থেকে যখন ছোট হয়ে যাচ্ছে, তাহলে এইটুকুর মধ্যে কে কে থাকছে? সেক থিটা আর কোসেক থিটা। বোঝা গেল? তাহলে সেক থিটা আর কোসেক থিটা, সেক থিটা আর কোসেক থিটার ভ্যালু কি হয়ে যাবে? -1 এর চেয়ে ছোট আর 1 এর চেয়ে বড়। বোঝা গেল? আর ট্যান থিটা, এবার চলে আসি ট্যান থিটা আর কট থিটা। ট্যান থিটা আর কি? কট থিটা। ট্যান থিটা আর কট থিটার ক্ষেত্রে আমরা কি জানি? ট্যান থিটা আর কট থিটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যা খুশি হতে পারে। বোঝা গেল? এটার কারণ বলে দিয়েছিলাম আমি এর আগে, যাকে কারণগুলো এখন ডিসক্রাইব করছি না। তাহলে ট্যান থিটার কট থিটার ভ্যালু কি হতে পারে? যে কোনো কিছু। তাহলে এখান থেকে কি মনে রাখবো? সাইন থিটার কস থিটার ভ্যালু কি হয়ে যায়? 1 এর চেয়ে ছোট হয়ে যায়, -1 এর চেয়ে বড় হয়ে যায়। সেক থিটার কোসেক থিটার ভ্যালু কি হয়ে যায়? 1 এর চেয়ে বড় হয়ে যায় আর -1 এর চেয়ে ছোট হয়ে যায়। আর ট্যান থিটার কট থিটার ভ্যালু কি হয়ে যায়? যে কোনো কিছু হয়ে যায়। মনে থাকবে? দেখো এখান থেকে একটা অঙ্ক করা যাক। সাপোজ মনে করো তোমাকে বলে দিল এইখান থেকে যে হচ্ছে 3 সাইন থিটা প্লাস 4 এর বৃহত্তম মান নির্ণয় করো। এর বৃহত্তম মান তাহলে কত হয়ে যাবে? 3 সাইন থিটা প্লাস 4, এটার বৃহত্তম মান কত হয়ে যাবে? দেখো সাইন থিটার বৃহত্তম মান কত জানি? 1, কারণ সাইন থিটার সব মানগুলো কি হয়ে যায়? 1 এর চেয়ে ছোট হয়ে যায়। তাহলে এখানে যেহেতু বৃহত্তম মান বের করতে বলেছে, তাহলে এখানে কি করব? সাইন থিটার ভ্যালু 1 চুজ করে নেবো। তাহলে এখানে সাইন থিটার ভ্যালু আমি কত চুজ করে নেবো? 1 চুজ করে নেবো। তাহলে এখানে কত হয়ে যাবে? 3 + 4 = 7। আর যদি আমাকে ক্ষুদ্রতম মান বের করতে হতো তাহলে কি করতাম? সাইন থিটার ভ্যালু -1 চুজ করতাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 - 3 = 1 হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার তো? মোটামুটি ক্লাস 11 এর লজিক শুরু হচ্ছে। ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো সম্পর্কে, ফাংশনের বিহেভিয়ারগুলো সম্পর্কে আমাকে জানতে গেলে কোয়াড্রেন্ট সম্পর্কে আমাকে বা পাথ সম্পর্কে আমাকে জানতে লাগবে। জেনারেলি আমরা কয়টা পাথ নিয়ে আলোচনা করি? 4টা পাথ। ফার্স্ট পাথ, সেকেন্ড পাথ, থার্ড পাথ, ফোর্থ পাথ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটাকে যদি, তাহলে এটা আমাদের কি হয়ে যায়? এটা তো রিয়েল লাইন, তাই কি না? এই যে এক্স অ্যাক্সিস যেটাকে বলি সেটা কি? রিয়েল লাইন। আর এটা ওয়াই অ্যাক্সিসকে আমরা কি বলি? কমপ্লেক্স লাইন বলি, তাই কি না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? রিয়েল লাইন, আর এটা হচ্ছে কমপ্লেক্স লাইন, তাই কি না? তাহলে এইখানে তোমার যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন বলেছে, তাহলে এই যে ফার্স্ট যে ঘরটা আছে এটা কি হয়ে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাবে। এই সেকেন্ড যে ঘরটা আছে সেটা কি হয়ে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কি হয়ে যাবে? থার্ড কোয়াড্রেন্ট। আর এটা কি হয়ে যাবে? ফোর্থ কোয়াড্রেন্ট। বোঝা গেল? এবার ফার্স্ট কোয়াড্রেন্টের যে ঘরটা আছে সেই ঘরটা আমরা কার কার ঘর মনে রেখেছি? অল এর ঘর। অল মানে কি? এখানে যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সবার ঘর এটা। বোঝা গেল? এখানে সবাই একসাথে থাকতে পারে, মানে কমন ঘর। মানে হয় না পাড়ার মধ্যে একটা ক্লাব থাকে না, ক্লাবের মধ্যে সবাই যেতে পারে, এটা ক্লাব। তোমার হচ্ছে 6টা ফাংশন আছে, 6টা ফাংশনের ক্লাব, এখানে সবাই জায়গা পাবে। সেকেন্ড কোয়াড্রেন্টটা কার কার ঘর? সাইনের ঘর। সাইন আর কার ঘর? কোসেকের ঘর। সাইন আর কার ঘর? কোসেকের ঘর। থার্ড কোয়াড্রেন্টে কি? ট্যানের ঘর। ট্যান আর তার সাথে কটের ঘর। ফোর্থ কোয়াড্রেন্টটা কার ঘর?
কসের ঘর, আর কার ঘর? সেকের ঘর। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? রাইমটা কি? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, মনে থাকবে তো? তাহলে প্রথম ঘরটাতে কে থাকবে? যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে আমাদের সবাই রাজত্ব করবে। সেকেন্ড যে কোয়াড্রেন্টটা আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে রাজত্ব করবে? শুধু সাইন আর কোসেক রাজত্ব করবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট রাজত্ব করবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক রাজত্ব করবে। দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো পজিটিভ হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেকের ভ্যালুটা পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটের ভ্যালুটা পজিটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেকের ভ্যালুটা শুধু পজিটিভ হবে, বাদ বাকিগুলো নেগেটিভ হবে। মনে থাকবে তো? অল মানে এখানে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু পজিটিভ, এখানে সাইন আর কোসেকের ভ্যালু পজিটিভ, এখানে ট্যান আর কটের ভ্যালু পজিটিভ, আর এখানে কস আর সেকের ভ্যালু পজিটিভ। বোঝা গেল? তাহলে ক্লাস 10-এ কতগুলো আমরা জিনিস করেছিলাম না? যেমন হচ্ছে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা, এটা কীভাবে বের করতাম? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অ্যাঙ্গেল মেজারমেন্ট আমরা সবসময় কি করি? অ্যান্টি ক্লকওয়াইজ করি তো, না ক্লকওয়াইজ করি? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এইখানে আছে, যদি থিটা অ্যাঙ্গেল যদি এখান থেকে আঁকতে হয় তাহলে কি করবো? অ্যান্টি ক্লকওয়াইজ আমরা থিটা যাবো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা থিটা যাবো, তাহলে এটা হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল আমরা সবসময় কীভাবে মেজার করি? অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করি, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করি। বোঝা গেল? তাহলে এখানে আবার চলে আসা যাক। ক্লাস 10-এ করেছিলাম সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যেত? মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যেত? কস থিটা। ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যেত? মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এইখানে সাইনটা মাইনাস বাইরে বেরিয়ে গেল, কসের মাইনাসটা বাইরে বেরোলো না, আবার ট্যানের মাইনাসটা বাইরে বেরিয়ে গেলো। এগুলো তো ক্লাস 10-এ পড়েছি, কিন্তু কেন হয় এগুলো জানা ছিল? শুধু জাস্ট খালি মুখস্থ করে নিয়েছো যে কসের ক্ষেত্রে মাইনাস হয় না। আচ্ছা, এইদিকে দেখো, সাইন অফ মাইনাস থিটা বলেছে, সাইন অফ মাইনাস থিটা বলেছে। থিটা মানে কি? থিটা মানে কি? প্লাস থিটা তো। তার মানে অ্যাঙ্গেলটা আমরা কোন দিকে মেজার করব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার যদি মাইনাস থিটা হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটা কীভাবে মেজার করবো? ঘড়ির কাঁটার দিকে মেজার করব। তাহলে এইটাকে আমি কি ধরি? জিরো ধরি। এবার জিরো থেকে যত উপরে যেতে বলে আমি এদিকে যাই, আর মাইনাস দিয়ে আসতে গেলে এই দিক দিয়ে যাবো, তাই কি না? তাহলে এবার কি বলেছে? সাইন অফ মাইনাস থিটা। সাইন অফ মাইনাস থিটা মানে কি? এখানে জিরো, মাইনাস থিটা মানে কি? নিচের দিকে নামবে। তাহলে এই ঘরটা কার? কস আর সেকের। তাহলে এই ঘরটা কার? কস আর সেকের। তার মানে সাইনটা নিচে নেমে গেল, তাহলে সাইনের ভ্যালু কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কস অফ মাইনাস থিটা আবার নিচে নামলো, এ ঘরটা কার? কস আর সেকের ভ্যালু, সেকের ঘর। তাহলে এখানে কসটা ওই জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তারপর কি আছে? ট্যান অফ মাইনাস থিটা। তাহলে আবার থিটাটা নিচে নামছে, এই ঘরটা কার? কস আর সেকের। তাহলে ট্যানটাও নেগেটিভ হয়ে যাবে। একই রকমভাবে যদি আমি কোসেক বের করে যাই, কোসেক অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। আবার সেক অফ মাইনাস থিটা যদি বের করতে যাই তাহলে কি হয়ে যাবে? সেক থিটা হয়ে যাবে শুধু। কারণ কি? এই ঘরটা তো কস আর সেকের, তাহলে সেকটাও পজিটিভ হয়ে যাচ্ছে। তারপরে কি আসবে? কট অফ মাইনাস থিটা। এই ক্ষেত্রে কি চলে আসবে? মাইনাস কট থিটা। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? কস আর সেকটা মাইনাসকে গিলে খাচ্ছে, কস আর সেক মাইনাস গিলে খায়। মনে থাকবে? কস আর সেক মাইনাস গিলে খায়, বাদ বাকিগুলোতে মাইনাস বেরিয়ে যাচ্ছে। তাহলে কস আর সেক মাইনাসটাকে গিলে খাচ্ছে। মনে থাকবে তো? আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা সম্পর্কে আমরা জানবো, মানে এটাই হচ্ছে বেসিক বা মেইন ফর্মুলা। সেই ফর্মুলাটা কি ছিল? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এটা ছিল তো ফর্মুলা, তাই কি না? আচ্ছা, যাকগে, মনে না থাকলে মনে দেখো। n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এটা ছিল তো। এখান থেকে n এর ভ্যালু নিয়ে আমরা কাজ করব, আর থিটার ভ্যালু নিয়ে কাজ করব। n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়ে যায়, n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়ে যায়, ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা, 2 4 6 8 10 12 16 এরকম যদি ইভেন নাম্বার হয়ে যায় তাহলে ট্রিকোনোমেট্রিক ফাংশন যেটা ছিল সেটাই থাকবে। বোঝা গেল? n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়ে যায় তাহলে ট্রিকোনোমেট্রিক ফাংশন যেটা ছিল সেটাই থাকবে, মানে সাইন থাকলে সেটা সাইনই হয়ে যাবে, কস থাকলে সেটা কসই হয়ে যাবে, ট্যান থাকলে সেটা ট্যানই হয়ে যাবে। তার মানে n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়ে যায় তাহলে এখানে ট্রিকোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলোর কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? এবার n এর ভ্যালু যদি অড নাম্বার হয়ে যায়,
এনের ভ্যালু যদি অড নাম্বার হয়ে যায়, অড নাম্বার মানে কি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 এরকম যদি হয়ে যায়, তাহলে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো হবে সেগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে সাইন থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, কসে কনভার্ট হয়ে যাবে। কস থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সাইনে কনভার্ট হয়ে যাবে। ট্যান থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, কটে কনভার্ট হয়ে যাবে। কট থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, ট্যানে কনভার্ট হয়ে যাবে। আর কি পড়ে থাকলো, আর দূরে তো পড়ে থাকলো, তাহলে সেক থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, কোসেকে কনভার্ট হয়ে যাবে। আর কোসেক থাকলে সেকে কনভার্ট হয়ে যাবে। এই কটা মনে থাকবে তো? আচ্ছা, তাহলে করা যাক প্র্যাকটিক্যালি। এই যে এখানে মনে করো সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে? আচ্ছা, আরেকটা জিনিস বলা হলো না, আরেকটা জিনিস কি বলা হলো না, এই যে কোয়াড্রেন্ট ওয়াইজ থিটাটা যে কোয়াড্রেন্ট ওয়াইজ ভ্যালু করে বলে দিতে দিলাম, যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সবগুলো পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে থাকলে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কস আর সেক পজিটিভ। তাহলে এখানে ভ্যালুটা বের করার চেষ্টা করা হোক। মনে করো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস, এখানে থিটা না, থিটার ভ্যালু মনে করো 30 আছে, 30 আছে। 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আছে। তাহলে দেখো এবার এটা দেখা যায় এখানে এনের ভ্যালু কত আছে, 2 আছে, তার মানে সাইন ছিল সাইনই থাকবে, কোনো রকমের চেঞ্জ হবে না। তাহলে সাইন থাকলে সাইনই থেকে যাবে, বোঝা গেল, কোনো রকমের চেঞ্জ হবে না। এবার দেখা যাক এটা কোন কোয়াড্রেন্টে চলে আসছে। 2 ইন্টু 90 ডিগ্রি বলেছে তো, তাহলে এই যে একটা 90 ডিগ্রি, দুটা 90 ডিগ্রি, বোঝা গেল। 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বলেছে, তার মানে প্লাস মানে কি এই কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে এই কোয়াড্রেন্টে কি 1, 2, 3 থার্ড কোয়াড্রেন্টটা কার, ট্যান আর কটের, আছে কি আমার সাইন, তাহলে এখানে কি হয়ে যাবে, নেগেটিভ চলে আসবে একটা, তাহলে -30 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? একই রকম ভাবে আরেকটা করা যাক। এখানে মনে করো সাইন 5 ইন্টু 90 ডিগ্রি প্লাস -30 ডিগ্রি আছে, সাপোজ -30 ডিগ্রি আছে, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো 5 আছে মানে কি বিজোড় সংখ্যা আছে, তাহলে সাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে, কসে কনভার্ট হয়ে যাবে। এবার 5 ইন্টু 90 ডিগ্রি 1, 2, 3, 4, 5, পাঁচটা 90 ডিগ্রি -30 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কি হয়ে যাবে, পজিটিভ, সবগুলোই পজিটিভ মানে সাইন আছে পজিটিভই থাকবে, তাহলে কি হয়ে যাবে, cos 30 ডিগ্রি হয়ে যাবে এটার ভ্যালু। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল করা যাক। সাপোজ এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে tan 1110 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু আমরা কীভাবে বের করবো, 1110 ডিগ্রির মান তো আমরা জানি না, জানি? তাহলে এটার ভ্যালুটা কীভাবে বের করবো, এটাকে সেপারেট করে নেব কীভাবে, এইভাবে। তাহলে সেপারেট করে নেব tan, এটাকে 90 দিয়ে ভাগ করি, 90 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, 9 12 108, 111 আছে তো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 9 12 108, তাহলে 12 ইন্টু 90 হয়ে যাচ্ছে, তাহলে 9 12 108, তাহলে 8 3 কত হয়ে যায়, 11 হয়ে যায়, তার মানে এখানে আর কত পড়ে থাকছে, 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 12 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। এবার দেখো এখানে কি আছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, জোড় আছে, তার মানে ট্যানের মতনই থাকবে, তাই কি না? এবার কোন পাদে চলে যাচ্ছে সেটা আমাকে দেখতে লাগবে। 12 আছে, তার মানে একবার রোটেট করছে মানে কয়টা পাদ আসছে, 4টা পাদ, দুইবার রোটেট করছে মানে কয়টা, 8টা, 3বার রোটেট করছে মানে 12টা, তাহলে 12টা পাদ রোটেট করে এখানে চলে আসলো প্লাস 30 ডিগ্রি, তার মানে কোন ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট বা অলের ঘর, তার মানে এখানে কি হয়ে যাবে, চিহ্নটা প্লাসই হয়ে যাবে, তাহলে এখানে tan 30 হয়ে যাবে। এবার tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। ক্লিয়ার? মোটামুটি এই চ্যাপ্টারে এই লজিকগুলোই আছে, এই লজিকগুলো বাড়িতে ভালো করে রিভিশন মারবে আর প্র্যাকটিস করবে। বোঝা গেল? কোনো কনফিউশন, কোনো ডাউট, কোনো কোশ্চেন? দেখো এখান থেকে আরেকটা এক্সাম্পল করা যাক, সুন্দর অঙ্ক, এই ভালো করে এই অঙ্কটা বুঝবে। কি আছে, tan θ ইজ ইকুয়াল টু, যদি -4/3 হয়ে যায় তাহলে সাইন থিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে সাইন থিটার কি বের করতে বলেছে, ভ্যালু বের করতে বলেছে। কীভাবে ভ্যালু বের করবে, এখানে দেখো ট্যান থিটার ভ্যালুটা কত দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে, তাহলে ট্যান থিটা কোথায় কোথায় নেগেটিভ হয়, অল সাইন ট্যান কস, এখানে ট্যান পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, তাহলে ট্যান নেগেটিভ কোথায় কোথায় হবে, এইখানে আর এইখানে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ট্যান থিটার ভ্যালু আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে লম্ব কত 4, ভূমি কত 3, তাহলে আমাকে সাইন থিটার ভ্যালু বের করতে গেলে কি লাগবে,
লম্ব বাই অতিভুজ লাগবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, লম্ব কি দেওয়া আছে 4 দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে অতিভুজ কত হয়ে যাবে √4² + 3 স্কোয়ার, তার মানে 16 + 9 তার মানে কত 25, তার মানে কত 5, তাহলে অতিভুজটা কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে থিটার ভ্যালু কোথায় কোথায় আছে, সেকেন্ড থিটার ভ্যালু কোথায় আছে, ট্যান কোথায় কোথায় নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে তো সব পজিটিভ, আর এই কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাহলে এটা ট্যানের ঘর, বাকি কোন দুটো কোয়াড্রেন্ট পড়ে থাকলো, সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ ভ্যালু প্রডিউস করে, তাহলে থিটাটা কোথায় কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে না হলে ফোর্থ কোয়াড্রেন্টে, তাই কি না। ট্যান থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সাইন বের করতে লাগবে, তাহলে লম্ব বাই অতিভুজ বের করতে লাগবে, তাহলে এখান থেকে অতিভুজ বের করতে লাগবে, তাহলে লম্ব 4 ভূমি 3, তাহলে অতিভুজ কত হয়েছে 16 + 9 তার মানে কত 5, অতিভুজ কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত, লম্ব কত 4, অতিভুজ কত 5, তাহলে সাইন থিটার ভ্যালু কত 4/5, বোঝা গেল। এবার দেখতে লাগবে যে থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অল সাইন ট্যান কস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস, তার মানে সাইনের ভ্যালু কত হয়ে যাবে +4/5। আবার থিটাটা কোন কোয়াড্রেন্টেও আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আবার ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি মাইনাস, তাহলে এখানে সাইনের ভ্যালু কত হয়ে যাবে +-4/5। এমসিকিউ কোশ্চেন যদি আসে এরকম, তাহলে এই লজিক অ্যাপ্লাই করে অ্যান্সারগুলো বের করতে লাগবে, মনে থাকবে। ব্যাস আজকে